স্ক্রিনে কি তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা? জি স্যার। তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা। হ্যাঁ, চ্যাপ্টার 6 এবং 7 এর ওই পার্টটা শেষ আর কি। এখন ডিস্ট্রিবিউশন সিস্টেমে যাব। আসলে আমরা মানে 7 এর যে টপিকসটা পড়ছি ওটা ছিল এক্সটেন্ডেড, কারণ আমাদের যে সিলেবাসটা আছে ওই সিলেবাসে কিছু কিছু পার্টিকুলার টপিকস দেওয়া আছে এমনিতে, বাট এর বাইরেও আমাদেরকে অনেক কিছু পড়া লাগবে যেটা সিলেবাসে মানে ফিক্সড ভাবে উল্লেখ নেই, কারণ মানে এই টপিকস গুলো একটার সাথে একটা ইন্টার রিলেটেড। সো চ্যাপ্টার 6 এবং 7 আমি যা বলছি মানে ওটা হচ্ছে ওই ছোট টপিকস এর কিছু ইলাবোরেট অপশন, কারণ মানে এখানে আমরা যদি শুধু সিলেবাসের স্পেসিফিক ওই পয়েন্ট গুলোতে হাইলাইট করি মানে ওই ক্ষেত্রে মানে আমাদের অনেক কিছু মিস হয়ে যাবে। সো মানে শুধু সিলেবাসের ওই পয়েন্ট না, মানে তোমার এখানে মানে পয়েন্টের সাথে যেগুলো যেগুলো কভার করে আমাদেরকে ওগুলো সবগুলোই টানতে হবে একসাথে। ওকে, কারণ আমরা যখন এট দ্য এন্ড অফ দ্য টাইম যখন আমরা এই মানে এখানে 8 সেমিস্টার পার করব ওই সময় মানে এই টপিকস গুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন সময়ে আসবে। ওকে, ওই জন্য আমরা শুধু সিলেবাসে, কারণ দেখো এই টপিকসটা মানে স্পেসিফিকলি মানে হয়তো তোমার হয়তো সিলেবাসে মানে এভাবে উল্লেখ নেই, কিন্তু এর পরে যে টপিকস গুলো আছে এটার সাথে এটা ইন্টার রিলেটেড, অর্থাৎ মানে এই সবগুলা মিলিয়েই কিন্তু আসলে একটা পার্ট। ওকে, তো আমাদের মোটামুটি সবগুলা জিনিস সম্বন্ধে জানতে হবে। ওই জন্য আমি ওই টপিক গুলো যেগুলো এক্সটেন্ডেড ওই চ্যাপ্টার গুলো ফুল না পড়ে শুধু ওখান থেকে যে যে অপশন গুলা ইন্টার রিলেটেড অথবা ক্লোজলি মানে আমাদের মানে এখন এই সময়ের মধ্যে হবে, কারণ মানে এখানে আমাদের হাতে তো একটা টাইম লিমিটেশন আছে না, মানে আমরা চাইলে তো অনেক কিছু মানে এখানে তোমার আনতে পারবো না। তো আমাদের পক্ষে যতটুকু কভার করা যায় আমরা অতটুকু কভার করবো এখানে। তো আজকে দেখবো আমরা ট্রান্সমিশন সিস্টেম। এখন আবার ফার্স্ট যে কোয়েশ্চেনে থাকবে সেটা হচ্ছে ট্রান্সমিশন। আমাদের এই কোর্সের কি নাম? ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন না? আচ্ছা স্যার রেকর্ডটা একটু অন করলে ভালো হয়। রেকর্ড অন করব তো তোমরা চলে যাবে কিনা আবার কোনো একটু পরে? অন করলে কি একটু পরে চলে যাবে আর রেকর্ডটার জন্য? না স্যার, না আসলে স্যার ওই গ্রাম থেকে স্যার ক্লাস করি তো স্যার, নেটটা স্যার প্রচুর বাপার করে স্যার। আচ্ছা, তোমার গ্রাম কত? স্যার আমি স্যার ওই আমিরাবাদ লোহাগড়া। আচ্ছা ঠিক আছে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেম, আমাদের এই কোর্সের যে নাম এটা হচ্ছে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখানে ডিস্ট্রিবিউশন সিস্টেমের পার্ট আমরা এর আগে কিছু বলছিলাম, এখানে দুই ধরনের ডিস্ট্রিবিউশন হইতে পারে, কারণ আমরা জানি দুই ধরনের কারেন্ট আছে, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে কি ডিসি কারেন্ট। তাহলে এই দুইটার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি পুরো ডিস্ট্রিবিউশনটাই দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম আর একটা হচ্ছে কি ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেম। আচ্ছা, তাহলে এটার বেসিকটা যেটা মানে মানে এখন আমরা জানি এই যে ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আমরা আমাদের হিউম্যান বডিতে ব্লাড সার্কুলেশন যে হয় ব্লাড সার্কুলেশনের সাথে আমরা তুলনা করতে পারি। আমাদের ব্লাডটা কিভাবে সার্কুলেট হয়, আমাদের ব্লাডটা কিভাবে প্রথমে একটা জায়গায় জমা হয়, ওইখান থেকে আর্টারিস মানে কি শিরা, তাই না? হ্যাঁ, আর্টারিস মানে শিরা, এরপর হচ্ছে ক্যাপিলারিস মানে হচ্ছে কি কৈশিক জালিকা, মানে এটা আমরা জীববিজ্ঞানে পড়ে আসছি মনে হয় না, হৃৎপিণ্ড থেকে শিরা উপশিরা হয়ে এবং কৈশিক জালিকা হয়ে আমরা শরীরের বিভিন্ন অংশে প্রবেশ করে, মানে এভাবে পড়ে আসছিলাম না? তাহলে এটাও ঠিক সেম। The transmission system may be compared with arteries in the human body. অর্থাৎ এই মানে আর্টারির মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে, আর্টারির মাধ্যমে কি হচ্ছে এখানে দমনের মাধ্যমে ট্রান্সমিট হয় রক্ত স্যার। হ্যাঁ, ট্রান্সমিট, এই যে আমি মানে এটাই আলতেছি, মানে ওই জন্য
ট্রান্সমিশন সিস্টেমকে আর্টারির মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে, আমরা এটা বলতে পারি। অর্থাৎ আমাদের এখানে এই মানে তোমার আর্টারির মাধ্যমে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে ওটাকে ট্রান্সমিশনের সাথে এবং এই কৈশিক জালিকা বা ক্যাপিলারিস এর মাধ্যমে যে ডিস্ট্রিবিউট হচ্ছে, আমরা ওটাকে পাওয়ার সিস্টেমের এই ডিস্ট্রিবিউশনের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ আমাদের মানে যে পাওয়ার সিস্টেমের ট্রান্সমিশনকে আর্টারি ফাংশনের সাথে এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের ফাংশনের কে আমরা কি ক্যাপিলারিস এর যে কাজ আমরা ওটার সাথে তুলনা করতে পারি। অর্থাৎ আমাদের হিউম্যান বডির সাথে এই সিস্টেমটার অপারেশনাল একটা মিল দেখানো এটা। ওকে, অর্থাৎ এগুলা একই ধরনের কাজই করে। আমাদের হৃৎপিণ্ড থেকে এই আর্টারির মাধ্যমে যেভাবে ব্লাড গুলো ট্রান্সমিট হয়, ঠিক এখানেও সেম আমাদের এখানে যে মানে ট্রান্সমিশন আছে, অর্থাৎ আমাদের মূল জেনারেশন থেকে এই সিস্টেমের মাধ্যমে এই মানে ডিস্ট্রিবিউশন এই সাইডে আসে এবং এই ডিস্ট্রিবিউশনটা যেভাবে অপারেট করে ওটাকে বলা হচ্ছে এটা ক্যাপিলারিস এর যে কাজ এর মতো। আচ্ছা, তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি? তাহলে যে পার্টটা আমাদের মানে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের যে পার্টটা টোটাল ইলেকট্রিক্যাল পাওয়ার কে কনজিউমার এন্ড পর্যন্ত আনে, ওটাই হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন সিস্টেম। না, আমাদের মূল ট্রান্সমিশন হচ্ছে যেখানে জেনারেশন হবে ওখান থেকে স্টার্ট করে ডিস্ট্রিবিউশনের আগ পর্যন্ত এতটুকু হচ্ছে কি ট্রান্সমিশন, অর্থাৎ আর্টারি কাজটা। এরপরের যেই কাজ ওটা হচ্ছে ওই ইলেকট্রিক্যাল পাওয়ারটা, উপর যে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আসবে ওখান থেকে কনজিউমার এন্ড পর্যন্ত আসা পর্যন্ত এই পোর্শনকে বলা হয় ডিস্ট্রিবিউশন সিস্টেম। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি কোনটা স্যার। ট্রান্সমিশন এবং কোনটা ডিস্ট্রিবিউশন? আচ্ছা, এই যে ডিস্ট্রিবিউশন বলতে সেটা তিনটা পার্ট আছে। একটাকে বলা হয় ফিডার, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, আর একটা হচ্ছে সার্ভিস মেইনস। তাহলে এটার পার্ট কয়টা? তিনটা। একটাকে বলা হয় ফিডার লাইন, আমরা যেটাকে বলি ফিডার লাইন। ওকে, এরপরে বলছে ডিস্ট্রিবিউটর লাইন, এরপর বলছে সার্ভিস মেইন। তাহলে কোনটা ফিডার লাইন, কোনটা ডিস্ট্রিবিউটর লাইন, কোনটা সার্ভিস মেইন? তিনটা পার্ট, এবং এই তিনটে হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমের অংশ। আচ্ছা, তাহলে আমি বলি টোটাল আমাদের মূল যে সাবস্টেশন আছে, আমাদের একটা সাবস্টেশন আছে না? আমরা সবাই সাবস্টেশন চিনি, আমাদের আইআইসি তে যাওয়ার পথেও কিন্তু আমরা অনেকগুলো সাবস্টেশন দেখি, তাই না? জি স্যার। এই সাবস্টেশন থেকে লোকাল এরিয়া পর্যন্ত, অর্থাৎ যেসব জায়গায় পাওয়ারটা যাবে, কারণ একটা সাবস্টেশনের আন্ডারে অনেক বড় একটা এরিয়া থাকে না, মানে একটা সাবস্টেশনের আন্ডারে অনেক বড় একটা এরিয়া থাকে। ওই সাবস্টেশন থেকে বিভিন্ন এরিয়া পর্যন্ত যে লাইনগুলা যাবে ওই লাইনগুলোকে বলা হয় ফিডার লাইন। কি বললাম? মূল সাবস্টেশন থেকে বিভিন্ন লোকাল এরিয়া পর্যন্ত যে লাইনগুলা যাবে সেই লাইনগুলোকে বলা হয় এই ফিডার লাইন। আচ্ছা, এবং এরপরে দেখবা ওই লাইনগুলো, অর্থাৎ লোকাল মানে এরিয়া পর্যন্ত যে পাওয়ার যাচ্ছে ওই লাইনগুলো আবার একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, এবং ওখান থেকে বিভিন্ন কনজিউমাররা পাওয়ার গুলা নেয়। কে বললাম? লোকাল যে লোকাল এরিয়া পর্যন্ত যে লাইনগুলা যাবে ওই এরিয়াগুলো আবার একটার সাথে ক্যারেক্টার ইন্টারকানেক্টেড, ওই লাইনগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটর লাইন, এবং ওখান থেকে বিভিন্ন কনজিউমাররা পাওয়ার নেয়। তাইলে ওই পোর্শন থেকে মানে ডিস্ট্রিবিউটর থেকে আমাদের কনজিউমার এন্ড পর্যন্ত যে লাইন ওটাকে বলা হয় এই সার্ভিস মেইন। আমরা তাহলে একটা ফিগার মানে এখানে একটু দেখি। আচ্ছা, আমি মানে এখানে আসতেছি।
সাপোজ এটা হচ্ছে মেইন যে সাবস্টেশন, এটা অর্থাৎ একটা পুরো এরিয়ার জন্য একটা সাবস্টেশন, ওকে। এবং ওই এরিয়ার বিভিন্ন জায়গায় এখান থেকে পাওয়া যেতে পারে, এখান যেতে পারে, এখান যেতে পারে, এখানেও আসতে পারে, ওকে। তাহলে এই মূল সাবস্টেশন থেকে এরিয়া পর্যন্ত যেগুলা, এগুলা হচ্ছে ফিডার লাইন, ওকে। ক্লিয়ার? মূল যে সাবস্টেশন থেকে বিভিন্ন এরিয়ায় যে লাইনগুলা যাবে ওই লাইনগুলো হচ্ছে ফিডার লাইন। এরপরে দেখো আবার এই লাইনগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, তাহলে এই লাইনগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটর। এবং ডিস্ট্রিবিউটর থেকে কনজিউমার পর্যন্ত যে লাইনগুলা, এগুলোকে বলা হয় সার্ভিস মেইন। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে একটু সংজ্ঞার সাথে আমরা একটু মিলাই। এখানে বলা মানে এখানে বলা আছে ফিডার লাইন। A feeder is a conductor which connects the substation to the area where power is to be distributed. তাহলে এখানে এই এরিয়াতে পাওয়ার যাবে, এই এরিয়াতে পাওয়ার যাবে, এই এরিয়াতে পাওয়ার যাবে, ওকে। তাহলে এতটুকু পর্যন্ত, এই এরিয়া পর্যন্ত যে লাইন, সেই লাইনগুলোকে বলা হয় ফিডার লাইন। তাহলে এখানে হচ্ছে এই লাইন, এই লাইন এবং এই লাইন। এরপর যে সংজ্ঞা আছে একটু দেখো। Distributor. A distributor is a conductor from which tappings are taken for supply. অর্থাৎ আমরা এখান থেকে পাওয়ার গুলা নিই, এই ডিস্ট্রিবিউটর যে লাইন গুলা আছে ওখান থেকেই আমরা মূল যে পাওয়ার গুলা, ওই পাওয়ার গুলো এখান থেকে কিন্তু নরমালি ট্যাপিংটা করা হয়। আমরা ফিডার লাইন থেকে ইউজুয়ালি কোনো ট্যাপিং অথবা কোনো ইন্ডাস্ট্রি অথবা কোনো কনজিউমার কিন্তু ফিডার লাইন থেকে পাওয়ার গুলা নেয় না। বাট যদি হাই ভোল্টেজের কোনো কনজিউমার যদি থাকে ইন্ডাস্ট্রিয়াল, ওই সময় ওরা নিতে পারে, বাট ইজ দ্য এক্সেপশনাল কেস। বাট কিন্তু জেনারেলি ফিডার লাইন থেকে কোনো ধরনের ট্যাপিং করা হয় না। ট্যাপিং মিনস এখান থেকে কোনো কনজিউমার কোনো পাওয়ার নেয় না। কিন্তু যদি কেউ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে ফর দেম টু অ্যাভয়েড দ্য ইন্টারাপশন অফ দ্য পাওয়ার, তখন তারা ফিডার লাইন থেকে সরাসরি কিনে সরাসরি পট নিতে পারে। বাট ইন জেনারেল ডিস্ট্রিবিউশন থেকে সবাই নেয়। আচ্ছা, এরপর ডিস্ট্রিবিউশন থেকে আমাদের কনজিউমার এন্ড পর্যন্ত। এরপরে যে মানে যে সংখ্যাটা একটু দেখো, a service means is generally a small cable which connects the distributor to the কনজিউমার। অর্থাৎ এখান থেকে কনজিউমার পর্যন্ত যে কেবলটা, ওটাকে বলা হয় সার্ভিস মেইন। মানে আশা করি এরপরে যদি কেউ জিজ্ঞেস করে ফিডার লাইন কোনটা, ডিস্ট্রিবিউটর কোনটা, সার্ভিস মেইন কোনটা, আমরা কি বলতে পারবো? জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। এরপর আছে ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্লাসিফিকেশন। তিনটার উপর ভিত্তি করে, তিনটা মিন্স এক নম্বর হচ্ছে আমাদের কি কারেন্ট আছে। আমরা এটা একটু আগে বলছিলাম, এসি এবং ডিসি কারেন্ট। এটার উপর ভিত্তি করে কি ধরনের কারেন্ট আছে, এটার উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেম, আর এটাকে বলা হয় কি এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওকে। তাহলে আমরা জানি ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট, এই দুটোর উপর ভিত্তি করে আমরা এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং ডিসি ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা এভাবে ভাগ করতে পারবো। আমরা কি এটা ভুলে যাব? না স্যার। সিস্টেম ক্লাসিফিকেশন। আচ্ছা, তাহলে আমাদের আর এরপর কোনো পড়া লাগবে না। এরপর হচ্ছে টাইপ অফ কনস্ট্রাকশন। এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ওভারহেড আর একটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড। আমরা কিন্তু এটাও বলছিলাম এর আগের ক্লাসে, তাই না? ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড। তাইলে আমাদের কি ধরনের কারেন্ট আছে এটার উপর ভিত্তি করে দুই রকম। কি ধরনের কনস্ট্রাকশন হবে ডিস্ট্রিবিউশনের, ওটার উপরে ভিত্তি করে দুই রকম, একটা ওভারহেড আর একটা আন্ডারগ্রাউন্ড। এরপরে কিভাবে কানেক্ট করব ওটার উপর ভিত্তি করে তিন রকম। তাহলে 2 2 3 না, মানে নেচার অফ কারেন্টের ভিত্তি করে 2, কি ধরনের কনস্ট্রাকশন হবে ওটার উপরে ভিত্তি করে 2, স্কিম অফ কানেকশন অর্থাৎ কিভাবে কানেক্ট করব ওটার উপর ভিত্তি করে তিন ধরনের। এই তিন ধরনের যে নাম, এটা হচ্ছে একটাকে বলা হয় রেডিয়াল সিস্টেম, একটাকে বলা হয় রিং মেইন সিস্টেম, আর একটাকে বলা হয় ইন্টারকানেক্টেড সিস্টেম। তাহলে স্কিম অফ কানেকশনের উপর ভিত্তি করে তিন ধরনের। আমরা এগুলার ইলাবোরেশন একটু পর দেখবো।
কোনটা রেডিয়াল সিস্টেম, কোনটা রিং মেইন সিস্টেম, কোনটা ইন্টারকানেক্টেড সিস্টেম। ওকে, এখন আসো অ্যাসিড ডিস্ট্রিবিউশন। অ্যাসিড ডিস্ট্রিবিউশনটা দুই ভাগে। আমরা সম্ভবত ফার্স্ট ক্লাসে একটা ওয়ান লাইন ডায়াগ্রাম পড়ছিলাম না, আমাদের মূল জেনারেশন এন্ড থেকে জি স্যার। ট্রান্সমিশন হয়ে ডিস্ট্রিবিউশন হয়ে কনজিউমার পর্যন্ত। কনজিউমার পর্যন্ত। ওখানে 4টা স্তর ছিল। ফার্স্ট স্তর কি ছিল? প্রাইমারি ট্রান্সমিশন, এরপরে ছিল সেকেন্ডারি ট্রান্সমিশন, তারপরে ছিল প্রাইমারি ডিস্ট্রিবিউশন, এরপরে ছিল কি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে এই যে টোটাল এসি, মানে ওটা ছিল এসি ডিস্ট্রিবিউশনের পার্ট না, কারণ আমাদের এই মানে ওই সময় এই জেনারেটিং এন্ড থেকে যে পাওয়ারটা আসতেছিল ওটা কি এসি না, মানে যে কারেন্টটা আসছিল ওটা এসি না? ওটা কি এসি নাকি ডিসি? এসি। এসি। তাহলে এই এসি কারেন্টটার যে দুইটা পার্ট, ওখানে ছিল প্রাইমারি ডিস্ট্রিবিউশন এবং সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে এই দুইটা পার্টকে আমরা এসি ডিস্ট্রিবিউশন বলতে পারি। আবার ফার্স্ট যে দুইটা পার্ট, প্রাইমারি ট্রান্সমিশন এবং মানে সেকেন্ডারি ট্রান্সমিশন, আমরা এগুলোকে এসি ট্রান্সমিশন বলতে পারি না? আমরা কি বলতে পারি? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? নিশ্চয় শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা কি? আচ্ছা, প্রাইমারি ডিস্ট্রিবিউশনের এই পার্টে আমরা কিছু ভোল্টেজ রেটিংস এখানে দেখছিলাম। তাহলে এই পার্টে হায়ার ভোল্টেজ এটা ডিস্ট্রিবিউট হয় এবং এই সেকেন্ডারিতে এসে এটা আবার স্টেপ ডাউন হয়। তাহলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের চেয়ে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ভোল্টেজটা বেশি থাকে নাকি কম থাকে? প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ভোল্টেজটা অবশ্যই বেশি থাকে। আচ্ছা, বেশি জায়গা। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এখান থেকে সাপ্লাইটা আসতেছে 33 কিলো ভোল্ট, এটা 11 কেভি। এর পরের অংশটা ধরে নিলাম এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পার্ট। এখানে দেখো বিগ কনজিউমার অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরি থেকে কিন্তু 11 কেভি থেকে ওরা পাওয়ার গুলা নেয়। হ্যাঁ, এরপরে এখানে একটা সাবস্টেশন, এখানে আরেকটা সাবস্টেশন মানে এখানে হতে পারে, অথবা এখানে একটা ট্রান্সফরমার আমরা ইউজ করতে পারি না 11 কেভি থেকে। হ্যাঁ আমরা এখানে করব স্টেপ ডাউন, তাই না? কারণ যতই ডিস্ট্রিবিউশন এন্ডে আমরা যাব, যতই আমরা মানে কনজিউমার এন্ডে যাব, আমাদের ভোল্টেজ কি অত স্টেপ ডাউন করা লাগবে। আমরা এর আগে স্টেপ আপ করার উদ্দেশ্য হলো when we transmit the power we want to get the maximum power without the loss। আমাদের লসটা যেন মিনিমাইজ হয়, ওই জন্য আমরা হাই ভোল্টেজে এটাকে ট্রান্সমিট করছি। এই হাই ভোল্টেজে ট্রান্সমিট করার পরে যখন কনজিউমার এন্ডে আসবো আমরা, তখন মানে আমাদেরকে আবার কি ওটাকে স্টেপ ডাউন করা লাগবে। ওকে, তাহলে স্টেপ ডাউন করে আমরা আস্তে আস্তে কনজিউমার এন্ডে যাব। তাহলে এটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মানে একটা ফিগার। এরপরে দেখো সেকেন্ডারিতে এখানে ভোল্টেজটা থাকে আরো কম না, কারণ আমরা কনজিউমাররা, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে এখন যে পাওয়ার গুলো আসবে, দেখো মানে এখানে সেকেন্ডারির জন্য দেখো এখান থেকে আমরা হাউস 1, এখানে হাউস 2, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে লাইন অর্থাৎ মানে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন পার হয়ে কিন্তু আমরা পাওয়ারটা পাচ্ছি, যে হাউস 1, হাউস 2, হাউস 3, মানে এখানে 3 ফেজ আছে, নিউট্রাল আছে। তাহলে বিভিন্ন জায়গায় আমরা পাওয়ার গুলা অর্থাৎ এই লাইন গুলা মানে এখানে কানেক্ট করতে পারি। তাহলে মানে এখানে একটা ফেজ ভোল্টেজ আর একটা হচ্ছে কি লাইন ভোল্টেজ। তাহলে আমরা মানে আমাদের যখন আমাদের এই পাওয়ার গুলো যেভাবে লাগে, ফেজ এ টু নিউট্রাল, ফেজ বি টু নিউট্রাল, ফেজ সি টু নিউট্রাল, অথবা আর ওয়াই বি,
আমরা এটাকে যেভাবে বলি না কেন, আর ওয়াই বি মানে হচ্ছে রেড, ইয়েলো এবং ব্লু। আচ্ছা, আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম কিনা, সাপোজ একটা ফেজ সিকোয়েন্স যদি আমাদের আর ওয়াই বি হয়, আমাদের বাসা বাড়িতে যে লাইনগুলো আছে ওখানে যে থ্রি ফেজ আছে, থ্রি ফেজের যে লাইন, আমরা যদি ওই লাইনটাকে রেড, ইয়েলো এবং ব্লু বলি না, মানে ফেজ সিকোয়েন্স কে আমরা এটাকে যদি পজিটিভ ফেজ সিকোয়েন্স বলি, তাহলে নেগেটিভ ফেজ সিকোয়েন্স কি হবে কেউ বলতে পারবা? তোমাদের যাদের প্র্যাকটিক্যাল বিভিন্ন মোটর টোটর বা এগুলা স্টার্টিং এর কোনো কাজ আছে, মানে অথবা তোমাদের এক্সপেরিয়েন্স আছে, আর বি ওয়াই আর বি ওয়াই অর্থাৎ একটা ফেজ কে একই রেখে বাকি দুটো ফেজ কি আমরা চেঞ্জ করে দিই। দ্যাট মিন্স আর ওয়াই বি যদি পজিটিভ ফেজ সিকোয়েন্স হয়, দ্যাট মিন্স আর বি ওয়াই হচ্ছে কি নেগেটিভ ফেজ সিকোয়েন্স। ওকে, তাইলে ডিস্ট্রিবিউশন এন্ড এর এই পার্টের পরে আমাদের বাসা বাড়িতে যে পাওয়ার গুলো আছে ওগুলো হচ্ছে এগুলা আফটার দ্য সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রাইমারির পরও নেওয়া যায়, শুধু ওখান থেকে নিবে হচ্ছে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে অর্থাৎ বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা এই মানে এই ইলেকট্রিক্যাল পাওয়ার ফেলিউরটা অ্যাভয়েড করতে চাই, অথবা যাদেরকে মেশিন গুলো কন্টিনিউয়াসলি রান করা লাগে, ওরা প্রাইমারি ডিস্ট্রিবিউশনের পরে ওখান থেকে ট্যাপিং করে ওরা পাওয়ারটা নেয়। বাট আমরা যারা লোকাল কনজিউমার, আমরা নর্মালি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের পরে যে পাওয়ারটা আমরা ওই পাওয়ারটা নেই, কারণ বিশেষ করে লোড শেডিংটা হয় বিশেষ করে এই লাইনে। ওকে, আমাদের এখানে কারণ এই জায়গায় কনজিউমারের সংখ্যা বেশি না, আমাদের সেকেন্ড ডিস্ট্রিবিউশনের পরে কিন্তু কনজিউমারের সংখ্যা বেশি। আমরা পুরা মানে দেশে বলো অন্যান্য জায়গায় বলো, আমরা যে পাওয়ার গুলো নেই ইউজুয়ালি উই টেক দ্য পাওয়ার আফটার দ্য সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে ডিসি ডিস্ট্রিবিউশন। আমরা এতক্ষণ পড়লাম এসি ডিস্ট্রিবিউশন, এখন আসলে ডিসি ডিস্ট্রিবিউশন। এখানে দুইটা টাইপস আছে, একটা হয় টু ওয়্যার আর একটা হচ্ছে থ্রি ওয়্যার। আচ্ছা, টু ওয়্যার হচ্ছে এটা, একটা পজিটিভ আর মানে এরপরে এখানে আরেকটা হচ্ছে নেগেটিভ। এরপর যখন থ্রি ওয়্যার বলবো, এই পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে আরেকটা নিউট্রাল ওয়্যার থাকবে। যখন হাই ভোল্টেজের কোনো ইকুইপমেন্ট অ্যাড করা লাগে, কারণ এই পুরোটার ভোল্টেজ যদি ভি হয়, এই সময় যদি মাঝখানে আরেকটা নিউট্রাল ওয়্যার থাকে, তখন এই মানে পজিটিভ এবং এই নিউট্রাল বি এবং এই নেগেটিভ এবং এতটুকু বি, তাহলে এই টোটাল যে ভোল্টেজ, এই ভোল্টেজটা হয়ে যায় 2B। তাহলে হাই ভোল্টেজের কোনো ইকুইপমেন্ট অথবা কোনো মোটর যদি আমাদের এখানে অ্যাড করা লাগে, ওই সময় আমরা এখানে অ্যাড করতে পারি। অথবা যখন লো ভোল্টেজ ইকুইপমেন্ট গুলা থাকবে, ওই সময় আমরা এখানে টু ওয়্যার অথবা পজিটিভ টু মানে নিউট্রাল এই কানেকশনে আমরা এটাকে অ্যাড করতে পারি। তাহলে ডিসি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টু ওয়্যার আর একটা হচ্ছে কি থ্রি ওয়্যার। থ্রি ওয়্যার মিন্স আরেকটা ওয়্যার হচ্ছে কি নিউট্রাল ওয়্যার। ওকে, আচ্ছা, টু ওয়্যার হচ্ছে টু এর দুইটা মানে এখানে তোমার একটা পজিটিভ থাকবে আর একটা থাকবে কি নেগেটিভ, এবং এই দুটার মাঝখানে স্মল যে ইকুইপমেন্ট গুলো আছে অথবা লো ভোল্টেজ ইকুইপমেন্ট গুলো আছে, আমরা ওগুলো এখানে অ্যাড করতে পারি। কিন্তু যদি আমাদের হাই ভোল্টেজ ইকুইপমেন্ট লাগে, ওই সময় আমরা থ্রি সিস্টেমে যাব এবং যার মাঝখানে থাকবে কি আরেকটা নিউট্রাল ওয়্যার, এবং আমরা এই পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে আমরা এই হাই ভোল্টেজ ইকুইপমেন্ট অ্যাড করতে পারবো। আবার এখানেও যদি কোনো লো ভোল্টেজ ইকুইপমেন্ট থাকে, ওই সময় আমরা এই পজিটিভ এবং নিউট্রালের মাঝখানে আমরা এটাকে কানেক্ট করতে পারবো। ওকে, হ্যাঁ হ্যাঁ হাই ভোল্টেজ, কারণ দেখো এখানে যে ভোল্টেজ ওটা হচ্ছে বি আর এখানে যে ভোল্টেজ ওটা হচ্ছে 2V। ওকে, তাহলে এসি ডিস্ট্রিবিউশন গেল, ডিসি ডিস্ট্রিবিউশন গেল। অর্থাৎ আমাদের কি কারেন্ট আছে, এসি কারেন্ট আছে নাকি ডিসি কারেন্ট আছে, এটার উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি এসি ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কি ডিসি ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের এতটুকু গেল, এটা লাগবে না আপাতত তোমাদের। এরপরে আসো ওভারহেড ভার্সাস আন্ডারগ্রাউন্ড। মানে এটা হচ্ছে কি
এটা হচ্ছে আমাদের কি কনস্ট্রাকশনের উপরে, হ্যাঁ, ভিত্তি করে হচ্ছে ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড না। আমরা কিন্তু এই টার্মগুলো অলরেডি এর আগে ক্লাসে মনে হয় পড়ছিলাম, কোনটা সেফ বেশি, কোনটার মানে কস্ট বেশি হইতে পারে, এবং কোনটা মেইনটেনেন্সের জন্য বেশি মানে এবং কোনটার ফল্ট ডিটেকশনটা ইজি। আমরা এই স্পেসিফিক এই টার্ম গুলাই কিন্তু এখানে আছে। এখানে দেখো 1 নাম্বার দিয়ে আছে পাবলিক সেফটি। তাহলে আমরা আমাদের মানে যে আইডিয়া, আমাদের আইডিয়া থেকে আমরা বলতে পারি আন্ডারগ্রাউন্ড ইজ মোস্ট সেফার দেন দ্য ওভারহেড। কারণ ওভারহেডে কি অ্যাক্সিডেন্ট বেশি হইতে পারে। হ্যাঁ, ওকে। এরপরে আমরা তাহলে এইভাবে এখানে প্রত্যেকটা টার্ম এখানে এক্সপ্লেইন করতে পারবো। তোমরা একটা টার্ম পরে ওখান থেকে কি বলছে, ওখানে কোনটা মানে আমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস, ওটা শুধু একবার মানে দেখে নিবা। যদি অতটুকু যদি একটু বুঝো তাহলে কিন্তু ইন ফিউচারে তোমাদেরকে আর এই টার্মগুলো আর কখনো পড়া লাগবে না। ওকে, তাহলে মানে এখান থেকে মানে এটা দেখবা, এবং এখানে অলমোস্ট সবগুলো পয়েন্টই বলা হয়েছে আমাদের এর আগের ক্লাসে। তাহলে এটা গেল ওভারহেড ভার্সেস আন্ডারগ্রাউন্ড। এই যে দেখো এখানে ইউজফুল লাইফ, এখানে মেইনটেনেন্স, হ্যাঁ, এরপরে আছে এখানে ইন্টারফারেন্স উইথ দা কমিউনিকেশন সার্কিট। ইট মিন্স মানে ওভারহেডে অন্যান্য যে লাইনগুলো থাকে ওখান থেকে ইন্টারফারেন্স হইতে পারে, কিন্তু আন্ডারগ্রাউন্ডে ইন্টারফারেন্সের প্রবাবিলিটিটা কম। ওকে, এখানে 10টা পয়েন্ট আছে, আমরা তাহলে এই 10টা পয়েন্টই এক্সপ্লেইন করতে পারবো ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ডের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে কি ধরনের কানেকশন আছে এই মানে এটার উপর ভিত্তি করে বলছিলাম আমরা 3 ধরনের। একটা ছিল রেডিয়াল সিস্টেম, একটা হচ্ছে রিং মেইন সিস্টেম, এরপরটা হচ্ছে ইন্টারকানেক্টেড সিস্টেম। আচ্ছা, এখন হচ্ছে এই রেডিয়ালটা কিরকম। এটা হচ্ছে আমাদের আসলে বেসিক মানে যে সিস্টেমটা আমরা একটু আগে মানে বলছিলাম, ওটাই আমাদের একটা সাবস্টেশন, ওখান থেকে বিভিন্ন এরিয়াতে ফিডার গুলো যাবে। ওকে, এগুলো তাহলে এই লাইনগুলো হচ্ছে ফিডার লাইন, ওখান থেকে ডিস্ট্রিবিউটর লাইন যাবে, এবং এই ডিস্ট্রিবিউটর থেকে এই আমাদের মানে কনজিউমার এন্ড পর্যন্ত আসবে। তাহলে বেসিক এই অপারেশনটাই হচ্ছে কি রেডিয়াল সিস্টেম। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল আছে আমাদের ফিডার থেকে হচ্ছে যে আমরা একটু আগে বললাম ফিডার লাইন মানে প্রাইমারিতে ছিল, তাহলে এটাকে আমরা 11 কেবি থেকে কি করলাম 400 ভোল্ট করার পরে এখান থেকে আমাদের মানে এখান থেকে আমরা যারা কনজিউমার আছি আমরা এখান থেকে এই পাওয়ারটা নিব। এটা কি ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বেসিক মানে নেটওয়ার্ক, ওইটাই। মানে এখানে তোমাদের মানে ফিগারটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এটার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে একটু দেখিও। তাহলে মানে ফিগারটা একটু মাথায় রাখো। এই ফিগারে আছে কি একটা সাবস্টেশন আছে, ওখান থেকে ফিডার যাবে, ফিডার থেকে মানে ডিস্ট্রিবিউটর যাবে, ওখান থেকে আমরা পাওয়ারটা পাবো। তাহলে এর পরে যে ফিগারটা আছে রিং মেইনের, এটার সাথে এটার কি পার্থক্য দেখো। এখানে যে সাবস্টেশন থেকে ফিডারের যে লাইনটা আসবে সেটা কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউটেড। এটার অ্যাডভান্টেজ হচ্ছে, হ্যাঁ, এটার অ্যাডভান্টেজ হচ্ছে ফিডারের যে লাইন ওইটা ওয়াইড। এর আগে ছিল কি শুধু একটা লাইন ছিল না, তাহলে এর আগে যেহেতু একটা লাইন ছিল, যদি কোনো কারণে ফল্ট হইতো একটা লাইনে, তাহলে কোনো কনজিউমারে এখানে কোনো পাওয়ার পাবে না। যদি ফিডার লাইনে এখানে যদি একটা ফিডার লাইনে যদি কোনোভাবে যদি ফল্ট হয়, তাহলে কোনো কনজিউমারে কি এখানে পাওয়ার পাবে? হ্যাঁ, নেওয়া যাবে না। আমি বললাম এখানে মেইন এই ফিডার লাইনে যদি কোনোভাবে যদি যদি ফল্ট হয়, তাহলে কি
এই ফিডার লাইনের সাথে যত কনজিউমার আছে, ফিডার লাইনের সাথে যত কনজিউমার, কেউই পাওয়ার পাবে? কেউই কিন্তু পাওয়ার পাবে না। এই প্রবলেমটাকে ওভারকামের জন্য রিং মেইন মিন্স, দেখো এখানে ফিডারের এই লাইনটাকে আমরা কি ওয়াইড করছি না, এবং এখান থেকে বিভিন্ন ভাবে এক একটা ট্রান্সফরমারের জন্য এক একটা রেটিং হইতে পারে, আবার একই রেটিংও হইতে পারে। তাহলে সাপোজ এই জায়গায় যদি কোনো ফল্ট হয়, তাহলে পাওয়ারটা কিন্তু এদিকে আসতে পারতেছে না। যদি এখান থেকে এই পাওয়ারটা যদি এই লাইনে এখানে যদি কোনো কারণ ফল্ট হয়, তখন পাওয়ার এদিকে আসতে পারবে না, কিন্তু এদিক দিয়ে কিন্তু পাওয়ার মানে তোমার আসতে পারবে, তাই না? অর্থাৎ কোন একটা জায়গায় যদি ফল্ট হয়, পুরা মানে মানে এখানে অন্যান্য যে কনজিউমার আছে ওদের উপরে কোনো এফেক্ট হচ্ছে না। এটা কি ক্লিয়ার? আচ্ছা, আমাদের এর আগে যে সিস্টেমটা ছিল ওটা ছিল রেডিয়াল সিস্টেম। ওটার ডিসঅ্যাডভান্টেজ ছিল, যদি ফিডার লাইনে কোনো ফল্ট হয় তাহলে সবগুলো কনজিউমার একই সাথে এফেক্টেড হবে। হ্যাঁ, এই প্রবলেমকে ওভারকামের জন্য রিং মেইন, ওকে, এই সিস্টেমটা হয়েছে। তাহলে এটার জন্য তাহলে এখানে একটা প্রাইমারি রিং, অর্থাৎ এই ফিডারকে একটা ওয়াইড এরিয়াতে তোমার মানে আনা হয়েছে। তাহলে এই পুরোটাই হচ্ছে কি এখন মানে এখন মানে একটা ইয়া লাইন না, এই ফিডার লাইন, তাই না? এখান থেকে স্টার্ট করে পুরোটাই হচ্ছে কি মানে ফিডার লাইন। তাহলে এখানে যদি কোনো ফল্ট হয়, যদি এখানে হয় ফল্ট, তাহলে কিন্তু অন্যান্যরা এফেক্টেড হবে। এবং এটার জন্য কিন্তু আরেকটা মানে এরপরে স্টেজে আমরা মানে আরেকটা সিস্টেম দেখবো। যদি মানে এখনো এটার ডিসঅ্যাডভান্টেজ আছে, যদি এখানে কোনো ফল্ট হয় ওই সময় কি, ওই সময় কিন্তু সবাই এফেক্টেড হবে। কিন্তু মানে এখানে এই সিস্টেমকে ওভারকাম করার জন্য এরপর আমরা যাব ইন্টারকানেক্টেডে। কিন্তু এই অবস্থায় রিংমেনের এই অবস্থায় এর আগের স্টেজে, অর্থাৎ মানে রেডিয়ালের সময় যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল, যে একটা ফিডার লাইনে যদি কোনো ফল্ট হয় তাহলে সবগুলাই মানে এফেক্টেড হবে। এখান থেকে কিন্তু আমরা মানে তোমার এই সিস্টেমটা ইমপ্রুভ না, কারণ এখানে যদি ফল্ট হয় তাহলে কিন্তু পাওয়ারটা এদিকে আসতে পারতেছে। হ্যাঁ, ওকে, তাহলে কিন্তু এই সিস্টেমটা মানে আগেরটা হচ্ছে মোর এফেক্টিভ। তাহলে আগেরটার যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল এই সিস্টেমে আমরা সেটার কিছুটা ওভারকাম করতে পারি, কিন্তু স্টিল নাও ইট হ্যাজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। কারণ এই যে সাবস্টেশনের এখানে যদি কোনো ফল্ট হয় তাহলে কিন্তু পুরা এই সিস্টেমটা এফেক্টেড হতে পারে না। এটাকে ওভারকাম করার জন্য এরপরের স্টেজে দেখো মাল্টিপল সাবস্টেশন আমরা এখানে অ্যাড করব। মানে এই মানে এখানে দেখো এখানে একটা S1, এখানে আরেকটা S2। যদি একটাতে যদি কোনো কারণে ফল্ট হয়, আমরা কিন্তু অন্য একটা দিয়ে কিন্তু অন্য ওই মানে তোমার অন্য কনজিউমাররা পাওয়ারটা পাচ্ছে না। তাহলে এখানে কোনো, হ্যাঁ একই জিনিস, বাট এখানে শুধু একটা সাবস্টেশন তোমার ইয়ে আছে। হ্যাঁ, অর্থাৎ আগের যদি একটা সাবস্টেশন থাকে, ওখানে যদি কোনো ফল্ট হয় কিন্তু তাহলে কি পুরো সিস্টেমে ফেলিউর হবে। তাহলে একটা সাবস্টেশনের ইফেক্টটা যেন পুরো সিস্টেম পর্যন্ত না পড়ে, ওই জন্য এডিশনাল আর একটা সাবস্টেশন রাখা হয়েছে। অর্থাৎ একটাতে যদি কোনো ফল্ট হয় আমরা সেটা আরেকটা দিয়ে ওভারকাম করতে পারবো। এতটুকু ক্লিয়ার? তাহলে স্কিম অফ কানেকশনের উপর ভিত্তি করে তিন ধরনের না, একটা হচ্ছে রেডিয়াল, আরেকটা হচ্ছে রিং মেইন, একটা হচ্ছে কি ইন্টারকানেক্টেড। আমাকে যে কোনো একজন একটু বলো তো তিনটার একটু ধাপগুলা, কোনটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ গুলা আমরা আরেকটার মাধ্যমে মানে ওভারকাম করতে পারি। 191018 আসো, 191018 191018 নাই, 191044 191044 আসো, 191012 191051
জি স্যার 1 2 আছে স্যার। আচ্ছা 1 2 একটু বলো তো, মানে আমাকে এই তিনটে স্টেপ একটু বলো, রেডিয়াল, রিগমেইন এবং ইন্টারকানেক্টেড। আমাকে এই তিনটে স্টেপ গুলো একটু বলো তো। স্যার আমি স্যার কিছু বুঝতে পারি না স্যার, আমি এই কিছুক্ষণ আগে জয়েন দিছি। তো 191088 আসো, 191088 আব্দুল্লাহ আল সুবাইল। 181033, 191032। জি স্যার। হ্যাঁ আসো, তুমি বলতে পারবে একটু? স্যার রেডিয়াল সিস্টেমের ক্ষেত্রে স্যার এখানে স্যার আমাদের জেনারেলি সাবস্টেশন আর ফিডার এর সাথে ডিস্ট্রিবিউটরের লাইনটা ডাইরেক্ট কানেক্টেড থাকে। তো একটা লাইন যদি কাটা যায় পুরাটা কানেকশন কি হয়ে যাবে স্যার? একটা লাইন কাটা যায় বলবা তুমি? এজ এন ইঞ্জিনিয়ার হিসেবে তুমি কি এটা বলবা? মানে অত ফল্ট হলে, যদি এখানে কোনো ফল্ট হয়, যদি ওই মানে যদি একটা লাইনে যদি কোনো ধরনের ফল্ট হয়, তাহলে কি পুরো সিস্টেমটাই ডিসকানেক্টেড হয়ে যাবে, তাই না? তাহলে এই মানে এরপরে বলো, মানে এখানে এই ডিসঅ্যাডভান্টেজ কে ওভারকাম করার জন্য কি করা হয়েছে? স্যার ওটার জন্য আমাদের রিং সিস্টেমটা করা হয়েছে, যার কারণে স্যার ওখানে আসলে জেনারেলি প্যারালালের যে কনসেপ্টটা ওইটা ক্রিয়েট করছে স্যার। সবগুলোর জন্য আলাদা আলাদা লাইন আছে, সো একটা যদি ডিফল্ট হয় তাহলে ডিফল্ট বলবা না, ফল্ট। যদি কোনো ফল্ট হয়, যদি কোনো ফল্ট হইলে স্যার অন্য একটা লাইনের উপর কোনো ধরনের এফেক্ট করবে না স্যার। অর্থাৎ অন্য লাইন দিয়ে আমাদের যে কনজিউমারের পাওয়ারটা পাবে না। জি স্যার। স্টিল নাও এটাতে কি আছে স্যার স্টিল এটা রিস্ক আছে স্যার। সাবস্টেশনের লাইনটাতে যদি ফল্ট হয় তাহলে একবারে সবগুলা লাইনেই আমাদের ডিস্ট্রিবিউটর পর্যন্ত সাপ্লাইটা যাবে না স্যার। হ্যাঁ, তাহলে এটা কি ওভারকাম করার জন্য স্যার ইন্টারকানেক্টেড সিস্টেম স্যার, যেটাতে দুইটা সাবস্টেশন লাইন কানেক্ট করা হয়েছে, যদি একটাতে ফল্ট হয় তাহলে যাতে অন্য একটা সাবস্টেশন দিয়ে এই মানে সাপ্লাইটাকে কি করা যায়, ঠিক রাখা যায় কনজিউমার পর্যন্ত। এতটুকু যদি বুঝে থাকো, বই থেকে আর কোনো এক্সপ্লেনেশন পড়া লাগবে না। ওকে, শুধু ফিগার গুলো দেখলেই হবে। পরীক্ষায় এতটুকুর মধ্যে তোমরা লিখতে পারবা, এতটুকু লিখলে এনাফ, এর চেয়ে বেশি লাগে না। তোমার মূল কনসেপ্ট হচ্ছে এটাই। ওকে, যদি এতটুকু পারো তাহলে কিন্তু তোমাদের মানে এর পরে আর কোনো পড়া লাগবে না। ওকে স্যার। ওকে, তাহলে কি কি লাগবে একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য? এখানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, কে? হ্যালো। হ্যাঁ বলো, আসিফ নেওয়াজ। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো, আমি মানে তোমার কোশ্চেনের জন্য অপেক্ষা করতেছি, বলো। আসিফ কোশ্চেনটা বল। তো মনে হয় শুনতে পাচ্ছেন আমাকে? স্যার মনে হয় নেট প্রবলেম করতেছে। আচ্ছা স্যার এখন শোনা যাচ্ছে স্যার, তখন স্যার শোনা যাচ্ছিল না স্যার। আচ্ছা হ্যাঁ বলো। আমি কিছু বললে স্যার শোনা পাই না কেন? আচ্ছা বলো, আমি তোমার জন্যই অপেক্ষা করতেছি। স্যার নেট প্রবলেম করতে হতো স্যার, আমি কিছু বলার পর স্যার আপনাকে শুনছি না স্যার। থাক স্যার, পরে আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো মানে টোটাল যে ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, এটাতে কিছু বেসিক ক্রাইটেরিয়া লাগে। এই বেসিক ক্রাইটেরিয়া গুলা আমি অলওয়েজ মানে এটা বলে স্টুডেন্টদেরকে, কোনো কিছু মুখস্থ করবে না। কোনো টার্ম গুলা মানে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর বিশেষ করে এই সাবজেক্টে কোনো কিছু মুখস্থ করবে না। তুমি চিন্তা করবা এটার সাথে কি কি রিলেটেড আছে। তাহলে একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমে কি কি লাগে? এট ফার্স্ট আমরা জানি ডিস্ট্রিবিউশনের জন্য ভোল্টেজটা ইম্পর্টেন্ট না? আমি কত ভোল্টেজে ডিস্ট্রিবিউট করতেছি, এটা একটা ইম্পর্টেন্ট টার্ম। ওকে, তাহলে আমার প্রপার ভোল্টেজটা এখানে লাগবে। এই জিনিসগুলো মুখস্থ করবে না। এই জিনিসগুলো যদি তোমরা মুখস্থ করে ভুলে যাবা, তাহলে তুমি বেসিক যে সেন্স আছে তুমি ওখান থেকে চিন্তা করবা। তাহলে আমাদের কি লাগবে?
একটা ভোল্টেজ মানে এখানে অবশ্যই লাগবে। আমি কোন ভোল্টেজে ডিস্ট্রিবিউশনে যাচ্ছি, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার অন ডিমান্ড। আমাদের কাছে পাওয়ারের ডিমান্ড লাগবে। আমার ডিমান্ড নাই, কিন্তু আমি যদি পাওয়ারটা দিই হবে। আমার ধরো 100 কিলোওয়াট ডিমান্ড, আমি যদি 200 কিলোওয়াট যদি ওখানে ডিস্ট্রিবিউশন করি, মানে এটা লস না আমার? তাহলে আমার ডিমান্ড এবং যে সাপ্লাইটা থাকবে এবং তোমার এখানে এই দুইটার মধ্যে ব্যালেন্স হতে হবে। এবার রিলায়েবিলিটি, আমার টোটাল যে সিস্টেমটা থাকবে ওটা রিলায়েবল হইতে হবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমাদের এরিয়াতে মানে তবে গ্রামে মানে মানে একটু দেখবা যে ট্রান্সফরমার গুলো ওখানে সেট করা হয়, ওগুলো অনেক সময় ওভারলোডেড থাকে। মিন্স মানে ওখানে আমরা মানে ওখানে ওই ট্রান্সফরমার থেকে যতগুলা লাইন দেওয়া যাবে এর চেয়ে বেশি দেই আমরা, না দেই? জি স্যার, হ্যাঁ, অর্থাৎ তোরা লাইন যেটাকে বলে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা মানে ওই টার্মটা এখানে ইউজ না করি। তো অর্থাৎ আমার এই সিস্টেমটা রিলায়েবল হইতে হবে, অর্থাৎ আমার মূল ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত যে নেটওয়ার্কটা ডিজাইন হবে, লোড ডিমান্ড মিন্স আমরা যে কনজিউমার আমরা পর্যন্ত মানে আসা পর্যন্ত টোটাল যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা রিলায়েবল হইতে হবে। অর্থাৎ এখানে এডিশনাল কিছু থাকবে না। হ্যাঁ, এই যে এখানে একটা লাইন লেখা আছে, আনফরচুনেটলি ইলেকট্রিক পাওয়ার লাইক এভরিথিং এলস দ্যাট ইজ ম্যান মেড। যদি আমরা সিম্পলি বলি ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ডের মধ্যে, তাহলে আন্ডারগ্রাউন্ডকে আমরা রিলায়েবল বলতে পারি না? বলতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি আচ্ছা হ্যাঁ, মানে এখানে যে টার্ম রিলায়েবিলিটি, এই রিলায়েবিলিটি শব্দটা বিভিন্ন পার্সপেক্টিভে আমরা এক্সপ্লেইন করতে পারি। আমি একটা পার্সপেক্টিভে এখানে বললাম, ধরো আমাদের দেশগুলোতে যেখানে দুর্যোগ বা এই ধরনের মানে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট গুলা বেশি, আমাদের এদিকে ক্ষেত্রে ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড, আমরা যদি মানে আমরা যদি এই দুটো চিন্তা করি, তাহলে আন্ডারগ্রাউন্ডটা কি মোর রিলায়েবল, কারণ আমাদের মানে এখানে ওভারহেডের ফল্ট গুলা বেশি হইতে পারে না? তাহলে আমরা এই টার্মটা কিন্তু বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করতে পারি, যা যেভাবে এক্সপ্লেইন করে, বাট ইউ মাস্ট ফোকাস অন দ্য স্পেসিফিক টার্ম। অর্থাৎ প্রপার বলতেই আমার এখানে থাকতে হবে, আমার যে সাপ্লাই থাকবে ওটার সাথে ডিমান্ড এটা ব্যালেন্স হইতে হবে। কারণ এসি পাওয়ারটা আমরা কি স্টোর করতে পারি না, আমরা এসি পাওয়ার কি ডিরেক্টলি স্টোর করতে পারি? তাহলে আমি যদি নেটওয়ার্কটা কি রিলায়েবল হইতে হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? এই তিনটে টার্ম কি মুখস্থ করা লাগবে? একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার অন ডিমান্ড, আর একটা হচ্ছে রিলায়েবিলিটি। এই তিনটে টার্ম বলতে পারবা না? এক্সপ্লেইন করতে পারবা? জি স্যার। আচ্ছা, মানে একই জিনিস, এটা অলরেডি মানে বলা হয়েছে, ফিডার লাইন এবং ডিস্ট্রিবিউটর লাইন। এটা নিয়ে তাহলে এই চ্যাপ্টার শেষ, মানে ইনিশিয়াল চ্যাপ্টার শেষ। এরপরে যাব আমরা মূল যে টপিক, ওটাতে এটা হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন। ওকে, আমরা তাহলে ডিসি এবং এসডি মানে এসি ডিস্ট্রিবিউশনের যে বেসিক কনসেপ্ট আমরা অতটুকু পড়লাম। তো আমরা এখন ইলাবোরেটলি ডিসিটা পড়বো, এরপরে দেখবো এসিটা। ওকে, এখন আসো ডিসি ডিস্ট্রিবিউশনটা। at one end, it means এক পাশ থেকে সাপ্লাই। এই যে এবি যদি ডিস্ট্রিবিউটর হয়, এবি যদি ডিস্ট্রিবিউটর হয়, এক পাশ থেকে যদি আমরা সাপ্লাইটা দেই,
তাহলে মানে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর ফেড এট ওয়ান এন্ড। ওকে, উভয় পাশে সাপ্লাই থাকতে পারে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর ফেড এট বোথ এন্ড। আবার এই সাপ্লাইটা সেন্টারে হইতে পারে, এদিকে বা এদিকে না হয়ে এটা এখানেও হইতে পারে, ওটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর ফেড এট দ্য সেন্টার। আরেকটা আছে রিং ডিস্ট্রিবিউটর, আমরা আসবো এটাতে। তাহলে এই চারটা ডিস্ট্রিবিউটর কি মানে ক্লিয়ার হয়েছে? জি যদি স্যার। এক পাশে সাপ্লাই থাকে আমরা এটাকে কি বলবো? যদি এক পাশে সাপ্লাই থাকে আমরা এটাকে কি বলবো? ওয়ান ইন্ট স্যার। ওয়ান এন্ড। যদি উভয় পাশে সাপ্লাই হয় এ এবং Both end. বোথ এন্ড। যদি এ বি তে সাপ্লাইটেড না হয়ে যদি সেন্টারে হয় তো তাহলে the center. Near the center. তারপরে রিং মিন্স হচ্ছে ওই যে তোমার এখানে তোমার এখানে আগের মতো বক্স আকারে থাকবে, আমরা এটাতে আসবে একটু পরে। আচ্ছা, সাপ্লাইটা যখন এক পাশে হয়, এক পাশটা এ হইতে পারে বি হইতে পারে, ইট ডিপেন্ডস অন ইউ হাউ ইউ ডিজাইন দ্য সার্কিট। ওকে, সাপোজ আমি ধরে নিলাম এ তে সাপ্লাইটা আছে এবং এখান থেকে তিনটা ট্যাপিং হয়েছে সি ডি এবং ইতে। ভালো করে খেয়াল করো, এ বি হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর লাইন, এ বি হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর লাইন, এখানে এ বিন্দুতে সাপ্লাইটা দেয়া হয়েছে এবং এখানে তিনটা পয়েন্টে ট্যাপিং হয়েছে সি ডি এবং ই। আমরা ধরে নিলাম সি তে যে কনজিউমার আছে সে নিচ্ছে I1 কারেন্ট, ডি তে যে কনজিউমার আছে সে নিচ্ছে I2 কারেন্ট এবং ই তে যে কনজিউমার আছে সে নিচ্ছে কত? I3 কারেন্ট। মানে এতটুকু ক্লিয়ার? জি স্যার। এবি ডিস্ট্রিবিউটরের তিনটা বিন্দুতে, আমি চাইলে আরো পাঁচটা বিন্দুতে এখানে ট্যাপিং নিতে পারি, ইট ডিপেন্ডস অন মি। আমরা শুধু এখানে তিনটা দিয়ে দেখাচ্ছি যে সি ডি এবং ই এই তিনটা পয়েন্টে এখানে ট্যাপিং, অর্থাৎ বিভিন্ন কনজিউমার, এটা বিভিন্ন ধরনের মানে মানে এখানে হইতে পারে। তাহলে সি বিন্দুতে যে কনজিউমার আছে এখান থেকে যে ট্যাপিংটা হচ্ছে সে নিচ্ছে I1 কারেন্ট, ও নিচে I2 কারেন্ট, এই বিন্দুটা নিচে I3 কারেন্ট। তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি সাপ্লাই থেকে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা I1 প্লাস I2 প্লাস I3 না? ওই জন্য সাপ্লাই থেকে যে কারেন্টটা আসতেছে এটা কি I1 প্লাস I2 প্লাস I3। তাহলে সি তে যদি I1 কারেন্ট চলে যায় বাকি থাকে কি আমার I2 প্লাস I3 কারেন্ট না? তাহলে সিডি লাইনে যে কারেন্টটা মানে সেই কারেন্টটা হচ্ছে কি I2 প্লাস I3। তাহলে ডি তে যদি আবার ট্যাপিং হয়, আজ এখানে I2 কারেন্ট যদি চলে যায় তাহলে ডিই এই পোরশনে শুধু I3 কারেন্ট থাকবে, এই I3 কারেন্টটা এদিকে আসবে। এতটুকু ক্লিয়ার হইছে? জি স্যার। 191089 কি আসো? 191089 একটু বলতে পারবো? এই ফিগারটা একটু বুঝাতে পারবো আমাকে? কিছু জিজ্ঞেস করে স্টার্ট করলে মানে 191041 তুমি আসো? আসসালামু আলাইকুম। জি স্যার আছি। বলছিলাম একটু বলতে পারবা এটা? স্যার এটা আমরা স্যার চার ভাগে স্যার ডিস্ট্রিবিউট করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল, একটা ডাবল, আটটা সেন্টার, আটটা স্যার যে কোনো একটা সাইডে। আমরা স্যার ওইটাই এখানে করছি স্যার। একটু বলো আমাকে, শুধু এই ফিগারটা একটু বলো, এই ফিগারটা। স্যার আমি ওখানে স্যার ওই আমি একটা পাশে স্যার সাপ্লাইটা দিছি না স্যার, যার কারণে কারেন্টটা আমার চার ভাগে স্যার ভাগ হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাকে তাহলে মানে একটু ইয়া করে হেল্প করি। এখানে এখানে এ বিটা কি? স্যার ইনপুট কারেন্ট। তুমি তাহলে শুনো নাই মনে হয়। 191052 আসো তুমি? রাকেশ কর্মকার। 191052 আসো? 191042 জি স্যার আছে। আচ্ছা, এখানে ভয়ের কিছু নাই, মানে ফ্রিলি বলবা, ফ্রিলি বলবা, ভয়ের কিছু নাই। কারণ মানে এগুলো জিজ্ঞেস করার পিছনে অর্থ হচ্ছে তোমাদের মানে এখানে যেন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, মানে এখানে ভয়ের কিছু নাই, মানে এটা না পারলে মানে মানে কোনো দোষ না। অর্থাৎ হ্যাঁ, তুমি যদি বলো তাহলে তোমার বলার যে ক্যাপাবিলিটিটা বাড়বে। ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ দেন
এই মানে ইউ ক্যান শেয়ার, মানে এই জন্য অলওয়েজ বলবা, মানে মানে এই যদি না পারো ভিন্ন কথা, কিন্তু অ্যাটলিস্ট কিছু বলার মানে ট্রাই করবা। ওকে, এই স্যার আমি বলবো স্যার। কে তোমার 42 স্যার, 191042। হ্যাঁ বলো। স্যার এটা হচ্ছে স্যার প্রথমটা ডিস্ট্রিবিউটর ফেড এট ওয়ান এন্ড, এটা এক পাশ থেকে স্যার আমাদের সাপ্লাইটা দেওয়া হবে। এবি হচ্ছে স্যার এখানে একটা ডিস্ট্রিবিউটর, যেখানে এ প্রান্তে আমার সাপ্লাইটা দেওয়া হচ্ছে। এখানে এবি তে যে ভোল্টেজটা আছে, ভোল্টেজের সাপেক্ষে যে স্যার যে কারেন্টটা আমার ফ্লো হবে, কারেন্টটা আমার 3 ভাগে ভাগ হয়ে গেছে, কারণ আমার কনজিউমার এখানে 3 জন। যদি আমার 4 জন হতো 4 ভাগে ভাগ হইতো, 5 জন হলে 5 ভাগে ভাগ হইতো। এখানে 3 ভাগে ভাগ হয়েছে। এখানে I1 প্রথম কনজিউমার পাইছে, I2 পাইছে পরের জন কনজিউমার, I3 পাইছে থার্ড কনজিউমার। এখানে যতটা কনজিউমার হবে আমার কারেন্টটা তত ভাগে ভাগে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর এবি হচ্ছে আমাদের এখানে ডিস্ট্রিবিউটর আর কি। আচ্ছা, তারপর তাইলে মানে এখানে যদি তিনটে ট্যাপিং হয়েছে I1 I2 এবং I3, তাহলে আমাদের মূল যে সাপ্লাই আসবে, সাপ্লাই থেকে যে কারেন্টটা আসবে ওটা হচ্ছে কি জি স্যার, আমার মেইন কারেন্ট যেটা মানে আমার ডিস্ট্রিবিউটর এসি অংশে কারেন্ট হবে কি I1 প্লাস I2 প্লাস I3 না? সম্পূর্ণ কারেন্ট হচ্ছে এটা স্যার। এটা। তারপরে প্রথম ধাপে কিছুটা কারেন্ট চলে গেছে, I1 চলে গেল। হ্যাঁ, তারপরে বাকি রইলো I2 এবং I3। I2 তাহলে এবং I3 এর মধ্যে I2 চলে গেছে আমার সেকেন্ড কনজিউমারের কাছে, এবং বাকি রইলো সিডি প্রান্তে, অর্থাৎ সিডি মানে জি। সিডি অংশে কারেন্ট হচ্ছে কত? I2 প্লাস I2 প্লাস I3। হ্যাঁ, তারপরে ডিই প্রান্তের কারেন্ট হচ্ছে স্যার I3। কারণ ডি বিন্দুতে মানে তোমার এখানে আবার I2 কারেন্টের ট্যাপিং হয়ে গেল। জি স্যার, যদি I2 I2 কারেন্টের দিক হয়ে দিয়ে যায়, ডিই তে হচ্ছে কত কত শুধু I3 কারেন্ট, তাহলে সেই শুধু I3 I3 টা কারেন্টের থাকবে। কি E3 তে যাবে না? জি স্যার। তাহলে এই এক্সপ্রেশন কি ভুলে যাবা? না স্যার, এটা যদি ভুলবো না। এক্সপ্লেইন বলে এতটুকু এনাফ। তাহলে এসি প্রান্তে ভোল্টেজের ড্রপটা যদি তোমাকে জিজ্ঞেস করে B ইকুয়ালস টু IR না, জি স্যার। তাহলে আমরা মানে এখানে এবি যে ডিস্ট্রিবিউটরটা আছে, এবি ওটার যে লেন্থ, সাপোজ এবি এর যে লেন্থ ধরো এটা 500 মিটার, মানে এই কথাটা একটু খেয়াল করবা, কারণ এর পরবর্তী যে ম্যাথ আসবে সেই ম্যাথে কিন্তু এগুলো আসবে। সাপোজ এ টোটাল এই লেন্থটা ধরো 500 মিটার, ওকে। এখান থেকে এসি এতটুকু ধরো 100 মিটার, এতটুকু ধরো একটা আছে লেন্থ, এরপরে ধরো তোমার এতটুকু একটা লেন্থ, ওকে। যদি তোমাকে বলে পার মিটারের জন্য যে রেসিস্টেন্সের ভ্যালু ওটা ধরো 0.001 ওহম পার মিটারে, তাহলে এই ডিস্টেন্সটা যদি 100 বা 200 হয়, তাহলে এই 200 দিয়ে যদি তুমি এটাকে গুণ করে দাও, তাহলে এসি অংশের জন্য যে রেজিস্ট্যান্স আমরা এটা পেয়ে যাব না? জি স্যার। অর্থাৎ এবি একটা লাইন যদি 500 মিটার হয়, ওখানে এসি অংশের যে লেন্থ ওটা যদি 200 মিটার হয়, আমাকে যদি বলা থাকে পার মিটারের জন্য এবি টোটাল এ ডিস্ট্রিবিউটরের পার মিটারের জন্য যে রেজিস্ট্যান্স এটা হচ্ছে 0.001, তাহলে 200 কে যদি আমরা 0.001 দিয়ে গুণ করি, তাহলে এসি অংশের জন্য টোটাল যে রেজিস্ট্যান্স আমরা এটা পেয়ে যাব। তাহলে এসি তে ভোল্টেজ ড্রপটা যদি আমাকে বের করতে বলে I1 প্লাস I2 প্লাস I3 এর সাথে 200 ইন্টু 0.001 করে আমরা যে রেজিস্ট্যান্স পাবো, আমরা যদি এই দুটো গুণ করে দিই, তাহলে B ইকুয়ালস টু IR সূত্র দিয়ে আমরা এসি অংশের ড্রপটা পেয়ে যাব না? জি স্যার। এরপর যদি আমাকে বলে সিডি অংশের ড্রপটা বের করতে, তাহলে ওখানে কারেন্ট হবে কি I2 প্লাস I3, আর এটা যদি 100 হয় তাহলে 100 ইন্টু 0.001 হবে না? সিডি অংশের জন্য যে রেজিস্ট্যান্স মানে ওইটা, অর্থাৎ পার মিটারের যে রেজিস্ট্যান্স ওটাকে এটার লেন্থ দিয়ে যদি আমরা গুণ করে দিই, টোটাল এই অংশের যে রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। তাহলে বি ইকুয়ালস টু আই আর, তো I2 প্লাস I3 ইনটু হবে কি এই যে 100 দিয়ে এটাকে গুণ করলে যা হয় এটা, তাহলে এটা হচ্ছে সিডি অংশের ড্রপ। এই মানে এরপর আমরা একইভাবে ডি অংশের জন্য ড্রপটা পেয়ে যাব না? তাহলে যদি তোমাকে সি ডি এবং ই অংশে ভোল্টেজ ড্রপটা বের করতে বলে আমরা পারবো না?
আমাকে যদি এ প্রান্তের ভোল্টেজটা দেওয়া থাকে তাহলে সি ডি এবং ই তে ভোল্টেজটা কত হবে যদি বের করতে বললে আমরা বের করতে পারবো? জি জি স্যার স্যার। পারবো। আচ্ছা ঠিক আছে। আমরা কত চলে আসলাম? আচ্ছা তাহলে এটা গেল ফ্যাড এট ওয়ান এন্ড। এখন আসো ফ্যাড এট ওকে, যদি উভয় দিক থেকে এই সাপ্লাইটা হয় তাহলে মানে সাপ্লাইটা এ প্রান্ত হইতে পারে আবার কি বি প্রান্ত হইতে পারে। আচ্ছা তাহলে এ এবং বি এই উভয় প্রান্ত থেকে যদি সাপ্লাইটা দেওয়া হয় এই উভয় প্রান্তের ভোল্টেজ একই হইতে পারে আবার ডিফারেন্ট মানে এখানে হইতে পারে। তাহলে এ বি যদি উভয় পাশ থেকে একে সাপ্লাই হয় তাহলে এ এবং বি পয়েন্টে যে ভোল্টেজ এটা একই হইতে পারে, অর্থাৎ এ সাপ্লাইয়ের এটা একই হইতে পারে আবার কি তোমার ভিন্ন হইতে পারে, তাই না? এখানেও সি ডি এবং ই এই তিনটা পয়েন্টে ট্যাপিং, আমরা চাইলে আর অনেকগুলো পয়েন্টে ট্যাপিংটা এখানে নিতে পারি। তাহলে সি বিন্দুতে আমরা আগের মতো ধরে নিলাম I1 কারেন্ট, এখান থেকে I2 কারেন্ট, এখান থেকে I3 কারেন্ট। তাহলে এই কারেন্টটা তাহলে এখানে কারেন্ট কিন্তু এদিক থেকেও আসবে আবার কি এদিক থেকেও আসবে না? এখানে স্যার। যদি দুই পাশ থেকে একটা সাপ্লাই তাহলে দুই পাশ থেকে এখানে কারেন্ট আসবে। তাহলে কোনটা আমরা নিব বা কোনটার জন্য এখানে I1 I2 এবং I3 হবে, তাহলে সেটা আমরা এখানে কিভাবে বুঝবো? আমরা একটা ম্যাথ দেখবো মানে ওটা দিয়ে আমাদের এটা ক্লিয়ার হবে। আচ্ছা তাহলে আগে আমরা একটা ম্যাথ যাই, এরপরে আমরা এখানে আসবো। দেখো এক্সাম্পল 13.1 এখানে কি লেখা আছে? টু এর ডিসি ডিস্ট্রিবিউটর কেবল, এখানে এবি is 2 কিলোমিটার লং। এবির জন্য বলা আছে এটা কত 2 কিলোমিটার লং। আচ্ছা আমরা ফিগার আঁকা থাকলে মানে কোন যাই, দেখো এবিটা হচ্ছে কত 2 কিলোমিটার লং। এখানে কিন্তু এক পাশ থেকে সাপ্লাইটা আছে না, এখানে সাপ্লাইটা কি এক পাশ হতে আছে। এবির টোটাল যে লেন্থ সেই লেন্থটা বলা হয়েছে কত 2 কিলোমিটার লং এবি এর জন্য। এরপরে ওখানে এসির জন্য যে লেন্থ ওটা বলা আছে 500 মিটার, সিডি এর জন্য লেন্থ বলা আছে 500 মিটার, ডিই এর জন্য বলা আছে 600 মিটার। তাহলে বাকিটা হচ্ছে কি ইবি এর জন্য। এতটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখানে এ বিন্দুতে যে সাপ্লাই ভোল্টেজ এক পাশ থেকে ওটা হচ্ছে 300 ভোল্ট। এখানে পার মিটারের একটা ওই মানে এই রেজিস্ট্যান্স বলা আছে। তাহলে ভোল্টেজ ড্রপ ইন এসি হবে কি, অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজটা আমরা কি পাবো? এ বিন্দুতে যে ভোল্টেজ ওটা হচ্ছে কত 300 ভোল্ট, ওটা মাইনাস হচ্ছে কি আইএসি আসছে। এখানে আইএসি হচ্ছে 500 এম্পিয়ার, এটা আমরা আগের মতো করে বের করতে পারবো। এটা 100 150 200 এবং 50 এই চারটা যদি আমরা যোগ করি আমরা এখান থেকে পাবো কত 500। তাহলে এই লাইনে যে কারেন্ট ওটা হচ্ছে 500 এম্পিয়ার ইনটু এটার যে ভোল্টেজ সরি মানে ইনটু মানে এটার যে রেজিস্ট্যান্স এটা ইনটু হচ্ছে 0.01, অর্থাৎ টোটাল পার মিটারের জন্য যে রেজিস্ট্যান্স দেয়া আছে আমরা যদি ওটাকে এটা ল্যান্ড দিয়ে গুণ করি আমরা 0.01 টা পেয়ে যাব। তাহলে সি বিন্দুতে ভোল্টেজটা হবে কি এ বিন্দু জন্য আর হচ্ছে এটা ডি বিন্দুতে আমরা কিভাবে পাবো? বিসি এর জন্য এটা আছে ওইটা মাইনাস এটার মধ্য দিয়ে ড্রপ। ই বিন্দুতে আমরা কিভাবে পাবো? ডি বিন্দুতে যে ভোল্টেজ ওটা মাইনাস এটার মধ্য দিয়ে ড্রপ। তাহলে আমরা কিভাবে এই ভোল্টেজটাও মানে পেয়ে যাব। আচ্ছা এখন যদি উভয় দিকে সাপ্লাই হয়, আমরা ধরুন একটা এক্সাম্পল মানে এখানে যাই,
এক্সাম্পল তখন ছিল তো একটা, মানে ফেলে আসছি মনে হয় এক্সাম্পলটা কোথায়। আচ্ছা এক্সাম্পলটা এখানে পাচ্ছি না। আচ্ছা আমরা আগে তাহলে ওই মানে এক্সপ্লেনেশনে যাই, আমরা এরপরে মানে এক্সাম্পল আসবো। আচ্ছা যদি উভয় পাশে হয়, আমরা মানে ধরে নিলাম উভয় বিন্দুতে ফার্স্টে আমরা ধরলাম এখানে যে ভোল্টেজটা ওগুলো একই, তাহলে এদিক থেকেও কারেন্ট আসবে, কারেন্ট এদিক আইকো আসবে। এখানে সি ডি এবং ই এই পয়েন্ট গুলোতে যে রেটিং গুলা, ওই রেটিং গুলো কিন্তু I1 I2 এবং I3। আচ্ছা তাহলে ইনিশিয়ালি যখন এই পজিশনে আসবে তখন যদি এই ভোল্টেজের ইমপ্যাক্টটা বেশি হয়, তাহলে এখানে যে কারেন্টটা ওটা হবে অনলি এ সাপ্লাইয়ের জন্য, অর্থাৎ এ বিন্দুতে যে সাপ্লাইটা আছে ওটার জন্য। ই বিন্দুতে ভোল্টেজের ইমপ্যাক্ট যদি বি এর বেশি হয়, তাহলে ই বিন্দুতে যে কারেন্ট আসবে ওটা হবে অনলি বি সাপ্লাইয়ের জন্য। সাপোজ ডি এমন একটা পয়েন্ট, এটা ডিও হইতে পারে, ডি বাদে এখানে অন্য যে কোনো পয়েন্ট এখানে হইতে পারে। আমি এখানে ধরে নিলাম ডি পয়েন্ট, এটা এমন একটা পয়েন্ট যেখানে এ এবং বি উভয়ের সাপ্লাইটার ইফেক্ট আছে I2। তাহলে এই বিন্দুতে এই মানে তার ইফেক্ট হবে কিভাবে? ধরো এখান থেকে একটা কারেন্ট আসতেছে এদিক থেকে, আরেকটা আসতেছে এদিক থেকে, না? তাহলে I2 যে কারেন্ট ওটা হবে এইটা এবং এটা যোগফল। ওকে, অর্থাৎ এ বিন্দুতে সাপ্লাই থেকে I1 সি বিন্দুতে ট্যাপিং হয়ে যে কারেন্ট আসবে ওটা এদিকে আসবে, আবার বি বিন্দুতে সাপ্লাইটা ই হয়ে এদিকেও আসতে পারে। এটা আমরা ধরে নিলাম ডি বিন্দুতে উভয়ের ইফেক্ট আছে, তাহলে এদিক দিয়ে আই কারেন্ট ওইটা এবং এদিক দিয়ে এই কারেন্ট ওইটা, এই দুটো মিলেই হচ্ছে কি তাহলে এখানে I2 টা। ওকে, মানে এতটুকু ক্লিয়ার? স্যার তাহলে ডি বিন্দুতে স্যার জেনারেলি ভোল্টেজটা একটু বেশি হবে না স্যার? না, বেশি হবে না, ভোল্টেজটা বেশি হবে না, ভোল্টেজে ড্রপ হয়ে যাবে না। এখানে সাপ্লাই হয়ে এটার ইমপ্যাক্টটা যখন আসবে এখানে কিন্তু এসি তে ড্রপ হবে, আবার সি ডি তেও কিন্তু ড্রপ হবে। এখানে আবার বি থেকে বি ই তে ড্রপ হবে, ডি ই তে ড্রপ হবে, না? তাহলে এখানের ইমপ্যাক্ট হবে ডি বিন্দুতে উভয়টার ইমপ্যাক্টটা পাওয়া যাবে, এ এবং বি উভয়ের ইমপ্যাক্টটা ডি বিন্দুতে পাওয়া যাবে। ওকে, না না, ভোল্টেজটা বেশি হবে না, কারণ এই দুইটা একটা আরেকটার অপোজিট, না? এ বিন্দুতে আসতেছে এটা একটার অপোজিট, ই থেকে আসতেছে এটা কিন্তু এটার অপোজিট, তাহলে ভোল্টেজ কিন্তু একটা আরেকটাকে অপোজ করবে, একটা আরেকটার জন্য কি মানে কি না, এটা এবং এটা একসাথে একসাথে তোমার ইয়ে হচ্ছে না, কারণ হ্যাঁ এখান থেকে যে সাপ্লাইটা মানে মানে তোমার মানে এদিক থেকে বি বিন্দুটা আসতেছে তোমার কি এদিক থেকে, তার এতে যেহেতু এখানে মানে এখানে তোমার এ এবং বি এখানে উভয়টা সাপ্লাই, তাহলে এখানে এ থেকে আই পাওয়ারটা আসবে ওইটা এ সি তে ড্রপ হবে, সি ডি তে হবে ড্রপ, বি পাওয়ারটা বি ই তে ড্রপ হবে, ই এখানে ই ডি তে হবে ড্রপ। তাহলে একটা আসতেছে এদিক থেকে আরেকটা আসতেছে কি এদিক থেকে, এখানে কিন্তু এই দুটোর ডিরেকশন কিন্তু অপোজিট, তাই না? এই দুইটার মধ্যে যেটা বড় ওইটার ইমপ্যাক্ট এখানে দিতে আসবে। এই দুইটার মধ্যে যেটা বড় একটা আরেকটার মাইনাস হতে পারে অথবা অথবা মানে এখানে একসাথে হইতে পারে। যদি এই যদি এখানে এই দুইটা যদি একটার একটা অপোজ করে, তাহলে ডি বিন্দুতে যেটা ম্যাক্সিমাম এবং যেটা মিনিমাম এই দুইটার যে ডিফারেন্স ওটার ইমপ্যাক্টটা দিতে আসবে, অর্থাৎ I2 মানে এখানে I2 যে কারেন্টটা ওটা ওটার জন্য হবে। আমরা তাহলে একটা এক্সাম্পল দিই। সাপোজ এখানে একটা ভোল্টেজ আছে, এটা হচ্ছে কত 10 ভোল্ট, আমরা ধরলাম এটা এর জন্য। ওকে, আবার ধরো এখানে আরেকটা আছে, এটা ধরো 5 ভোল্ট। এই দুইটা কি একটা আরেকটাকে অপোজ করবে না? কারণ এটা মাইনাস থেকে প্লাস, এটা প্লাস থেকে মাইনাস, প্লাস গেলে প্লাস, এই যে ডি বিন্দুতে এই ইফেক্ট আসবে। ওকে, মানে তুমি ক্লিয়ার? হ্যাঁ, মানে ওটার ইমপ্যাক্টটা মানে এখানে আসবে।
আচ্ছা, আজকে তাহলে এতটুকুই থাক। আমরা এর পরের ক্লাসে আর পরবর্তী যে অংশগুলা মানে এখানে এখান থেকে আগাবো আর কি। ওকে, তাহলে আজকে ফেডেড ওয়ান এন্ড এবং ফেডেড আউট এন্ড এখন গেল। হ্যাঁ, এরপরে বাকিটা আমরা মানে এটা মানে একটু বলে দিই, এটাও মানে তোমার একই জিনিস। সাপোজ সিতে মানে সাপ্লাই আছে, হ্যাঁ, অর্থাৎ মানে এই সেন্টারে, তাহলে সি থেকে এখানে বিভিন্ন পয়েন্ট, এই পয়েন্টে ট্যাপিং হইতে পারে, এই পয়েন্টে হইতে পারে, এই পয়েন্টে হইতে পারে, পয়েন্ট হইতে পারে। যদি এখানে 4 জন থাকে, I1, I2, I3 এবং I4, তাহলে I1, I2, I3 এবং I4, তাহলে আমরা ধরে নিতে পারি এখান থেকে যে কারেন্টটা আসবে ওই কারেন্টটা এই চারটা যোগফল I1, I2, I3 এবং I4। তাহলে এখান থেকে এই কারেন্টের দুই ভাগে হচ্ছে ভাগ, মানে এটার এই পাশে যেহেতু I1 প্লাস I2, ওই জন্য এদিক দিয়ে আসছে I1 প্লাস I2, এখানে I2 গেল এই পয়েন্টে অনলি I1, এদিক দিয়ে আসবে I3 প্লাস I4, তাহলে এখানে I3 আসবে, এদিক দিয়ে আসলো কি I4 টা হচ্ছে এখানে। তাহলে এটা গেল যদি সেন্টারে থাকে। আর এটা হচ্ছে রিং মেইনের জন্য ঠিক আগের মতোই, মানে এই মানে এখানে হচ্ছে যে মানে ফিডার লাইনটা ওখান থেকে, তাহলে এই মানে এই মানে এই ফিডারকে আমরা এখানে এক্সপান্ড করলাম না রিং মেইন হিসেবে। তাহলে এখানে বিভিন্ন যে আইনগুলো আছে বি, সি এবং ডি, এখানে I1, I2 এবং I3 অপশনগুলো আছে। ওকে, তাহলে এই চারটা অপশন মানে এখানে গেল। এক পাশ থেকে সাপ্লাই হইতে পারে, উভয় পাশ থেকে সাপ্লাইটা হইতে পারে, অথবা সেন্টারে হইতে পারে, অথবা রিং এর জন্য হইতে পারে। ওকে, অর্থাৎ যে ফিডার লাইন আমরা যদি এটাকে রিং আকারে এখানে অ্যারেঞ্জ করি, আমরা এখানে বিভিন্ন যে পয়েন্টগুলো আছে এই পয়েন্ট থেকে আমি বিভিন্ন ভোল্টেজের জন্য বি মানে বিতে মানে এখানে তোমার মানে একটা ট্রান্সফরমার ছিল, সিতে আরেকটা ট্রান্সফরমার ছিল, ডিতে আরেকটা ট্রান্সফরমার ছিল। এই ট্রান্সফরমার গুলো এক একটা এক এক রেটিং এর মানে এখানে হইতে পারে, অর্থাৎ আমি বিভিন্ন ভোল্টেজে এটাকে ট্রান্সফর্ম করতে পারি, তাই না? ওই জন্য আমরা তাহলে রিং মেইনটাও ইউজ করতে পারি। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। তোমরা ওই এক্সেল শিটে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, আমরা পরবর্তী ক্লাসে বাকি দেখবো আর কি আগামী দিন। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম স্যার।